মূল্যস্ফীতি কমানোর কোনো সূত্র মানে কীভাবে করে আমি জানি না। গত সরকার যেটা চলে গেল অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা নাকি 3বার 4বার ওনারা টাকা মানে প্রচুর টাকা ধার নিয়েছেন, আবার টাকা ছাপিয়েছেন। এগুলো কিন্তু আমরা ওইভাবে জানি না। মূল্যস্ফীতি তো হবেই, আপনি যখন টাকা ছাপাবেন, আপনি যখন ধার নেবেন, তখন তো আপনাকে মূল্যস্ফীতি হতেই হবে। রাইট, ঠিকই আছে, এগুলো মূল্যস্ফীতি। এবং এই মূল্যস্ফীতির কারণে এই বর্তমান যে সরকার এসছে, নতুন সরকার, তারা যে কিভাবে দেশ চালাবেন আমি জানি না। এই কারণে আপনি সমস্যা তো শুরুই হয় না এখনো, সমস্যা কিন্তু আগামীতে শুরু হবে। এখন যেটা আপনি কি ভয় দেখাচ্ছেন? না, ভয় দেখাচ্ছি না, সমস্যা ভবিষ্যৎ আমি তাও বলছি না। বিষয়টা হচ্ছে যে এমন একটি সময়ে উনি এসছেন, বিশেষ করে এই তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গেল, ওনারা কিন্তু আসলে বেসিক্যালি দেশের জন্য যা করার, মানুষের জন্য যা করার, তার কিছুই করে নাই, না করার তার কিছুই করে নাই। এবং এটাই সত্য। এবং কিছু না করার কারণে টোটাল দায়ভারটা, এই গত 17-18 মাসের টোটাল দায়ভারটা, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, হোয়াটএভার, যেখানে আপনি যাবেন দেখবেন যে কোথাও কোনো সুস্থির সংবাদ কিন্তু খুব বেশি নেই। চেষ্টা করবে সরকার, ডেফিনেটলি একটা গণতান্ত্রিক সরকার, বিএনপি গভর্নমেন্ট এর আগে অনেকবার ওনাদের জন্য আরেকটা বড় বোঝা বাড়িয়ে দিয়ে গেছে। শুধু তাই না, যে মূল্যস্ফীতির কথা বললেন না আপনি, খাদ্য মূল্যস্ফীতি কিন্তু আসলে কম এই সেন্সে আপনি দেখবেন এখন বাজারে আলুর দাম কম, বাজারে এই পেঁয়াজের দাম কম, বাজারে টমেটোর দাম কম, অন্যান্য সবজির দাম বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ যদি আপনি করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে মানে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু খুব বেশি উঠানামা করে না। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে যে জিনিসগুলো আমাদের আমদানি করতে হয় সেগুলোর মূল্য কিন্তু বাড়ে কমে। আপনি দেখবেন যে বাংলাদেশে একটা বাড়তি সুবিধা হচ্ছে আমাদের দেশে কৃষকরা বড়লোক হতে চায় না। আমাদের কৃষকরা মনে করে যে যা আছে এভাবে কোনো রকম মানে চলে ফিরে যেতে পারলেই হয়। এবং প্রতি কৃষক যদি সত্যিকারে সে কৃষক হয় তাহলে দেখবেন সে প্রতি বছর না, অন্তত 3-4 বছর পর সে 1 বিঘা বা 10 মানে শতাংশ 20% জমি সে বিক্রি করে সে মানে সার্ভাইভ করার চেষ্টা করে। কারণ হচ্ছে এখানে আমাদের যে পরিমাণ কৃষিতে, যে পরিমাণ আমরা কিন্তু বারবার বলি, যেমন এবারে বাজেট আপনি দেখবেন কৃষি আমাদের লাইফ লাইন এটা বলা হবে, এগুলো হচ্ছে গদ। কিন্তু আবার বলা হবে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা যদি ভালো না থাকে, এদেরকে যদি বলার জন্য বলা, কিন্তু আসলে গিয়ে দেখবেন দিন শেষে কৃষকের জন্য তেমন কিছু করে না কোনো সরকার, এবং ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার জন্য তেমন কিছু করে না সরকার। যদি তাই করতো তাহলে আমরা যখন ব্যবসা করি আমরা কি করি, আমরা মনে করি যে আমার এখানে 2 কোটি টাকা বা 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট আগামী 5 বছর যদি উঠে আসে তাহলে আমি মনে করি যে আমার ইনভেস্টমেন্টটা সঠিক আছে। আপনি বলেন তো কোন কৃষক গত 20-30-40 বছরে যে সে 5 বিঘা জমি ছিল সে 1 বিঘা জমি বেশি কিনতে পারছে? হ্যাঁ, কিনতে পারছে কে? যার ছেলে দেশের বাইরে থাকে, অথবা যার ছেলে চাকরি করে বা অন্য কোনো ব্যবসা করে, উনি কিনতে পারে। কিন্তু সত্যিকারের কৃষক যিনি, উনি কিন্তু কিনতে পারেন, ওনার জমি বিক্রি করতে হয়েছে। এখন এইসব সব কিছু মিলে আপনি দেখবেন যে আসলে আমরা যেভাবে মনে করছি যে এই যে সামনে বাজেট আসছে। আচ্ছা, এই যে কৃষিতে যে ভর্তুকির কথা বলে, আমরা বিগত অনেক বছর ধরে শুনছি কৃষিতে ভর্তুকি, তো সেই ভর্তুকিটা আসলে যায় কোথায়? ভর্তুকির টাকা কোথায় যায় এটা তো কৃষকও বোঝে না, যেমন আমরাও বুঝি না। আমাদের দেখলেন না করোনার সময় আমাদের জন্য রাখা হলো 20,000 কোটি টাকা, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, গেল কোথায়? জি, ভর্তুকির টাকা যায় কোথায় সেটা নিয়ে নিশ্চয়ই জানার চেষ্টা করব।